উপরের সময় দেখে একদমই বিভ্রান্ত হবেন না। আমি মাত্র ঘুম থেকে উঠছি সকালবেলায়, এখন 7:30 বাজে, কিন্তু এই জায়গায় শো করতেছে 1:43। কারণ 3 দিন ধরে আমার পিসিতে নেট নাই। এর পেছনেও একটা কারণ আছে। আমাদের বাসার সামনে একটা বিশাল বড় খাম্বা বহাইতেছিল গত 3 দিন ধরে। খাম্বা সবার প্রথমে নেটের তারগুলাকে নষ্ট করে বসানোর সময়, তারপর এই খাম্বাগুলা ইলেকট্রিসিটি তারের ভেতরেও আঘাত করে, সেই কারণে ইলেকট্রিসিটিও চলে যায়। আমি গত 3 দিন ধরে কারেন্ট আসবে কি আসবে না, নেট আসবে কি আসবে না, পানি পাবো কি পাবো না, গোসল করব কি করব না, ওটা তো এমনিও করি না, এমন ভাবেই কাটাইতেছি। তো আজকে আমি ডিসাইড করছি যে সকাল সকাল ঘুম ভাঙার সাথে সাথে আমি ভিডিও করতে বসবো। এখন আমার কাছে কোনো প্রুফ নাই যে আমি সকাল সকাল ভিডিও করতে বসছি। কি আর করার, চেষ্টা করব ভিডিওটা কোনোভাবে আপলোড করার, যদি আপলোড করতে পারি, কারণ নেট নাই। অ্যান্ড আমি অনেকদিন পরে ইউএসবি টেথার করার মাধ্যমে এই পিসিটাতে ইন্টারনেট সংযোগ প্রদান করেছি। ইউএসবি টেথার জিনিসটা কি সেটা যদি না জানেন তাহলে ওইটাও একটু কয়ে দিই। প্রথমে আপনি আপনার মোবাইলের ভিতরে ঢুকাইবেন, তারপরে আপনি আপনার পিসির ভিতরে ঢুকাইবেন। বাই ইউএসবি কেবলের কথা হইতাছে। তারপর মোবাইলের অপশন আছে ইউএসবি টেথারিং, ওটার ভিতরে যে অন করে দিবেন, আপনার পিসিতে হঠাৎ করে ইন্টারনেট আয়া পড়বো। কিন্তু কে লেগে জানি না, আমার উবুন্টুতে ইন্টারনেট আহে না, আমার উইন্ডোজে ইন্টারনেট আহে। যাই হোক, আমি অনেক বেশি কথা কয়ে লাইছি। হ্যাঁ, আমি নিজে যেহেতু প্রমাণ করতে পারবো না যে আমি সকাল সকাল উঠছি, সেহেতু আমি আপনাদের মাথার ভেতরে এটা ফিক্স করে দিতে চাই বারবার বলার মাধ্যমে যে আমি সকাল সকাল উঠে ভিডিও বানাইতে বসছি। যাই হোক ভাইয়েরা আমার, আমরা গত ভিডিওতে প্রপস জিনিসটা কি সেটা একটু দেখছিলাম। অ্যান্ড প্রপস আসলে এতটাও কমপ্লিকেটেড না। আপনি যদি জাভাস্ক্রিপ্টের কিছু থিওরি জানেন তাহলে আপনি প্রপস খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আমরা এই প্রপসটাকে আর একটু ভালোভাবে বোঝার জন্য জাস্ট আমাদের products.js এ চলে যাব, এবং products.js এ আসার পর এখানে আমরা দেখতে পারতেছি যে প্রপসটাকে আমরা প্রোডাক্টস ফাংশনের প্যারামিটার আকারে পাইতেছি। সো আমরা চাইলে এই প্রপস প্যারামিটারটাকে কনসোল লগ করে দেখতে পারি যে এখানে কি হয়। সো আমি নিচে এসে টাইপ করব console.log এবং একটা ব্রেকেট দিয়ে আমি এর ভেতরে সরাসরি লিখে দেব প্রপস এবং একটা সেমিকোলন চাইলে আপনারা দিয়ে দিতে পারেন এরপরে, কারণ যেহেতু আমরা পাইথন ইউজ করতেছি না, অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, সেহেতু আমাদের সেমিকোলনের অভ্যাসটা করা উচিত। কিন্তু ভাই আবার এই যে রিটার্ন স্টেটমেন্টের ভেতরে যে JSX এলিমেন্ট আছে এগুলোর ভেতরে আবার কিন্তু সেমিকোলন দিয়েন না, কারণ এগুলো অন্যভাবে কাজ করে। যাই হোক, সো আমরা এখানে প্রপসটাকে কনসোল লক করে দিছি এবং আমি একটু আমার পেজের ইন্সপেক্ট টুলে চলে যাব। ইন্সপেক্ট টুলে আসার পর আমি কনসোলে চলে আসব এবং এখানে দেখব শেষের দিকে এটা একবার শো করতেছে আমাদের প্রপস হিসাবে, যেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। সো আমরা যেই অ্যাট্রিবিউটগুলোকে পাস করলাম সেগুলো প্রপসের ভেতরে স্টোর হইতেছে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে। সো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে যেহেতু এটা পাস হইতেছে এবং বাকিগুলোর ক্ষেত্রেও সেম, তো সবার প্রথমে যেটা আমাদের স্ক্রিনে রেন্ডার হয়েছে সেটা ছিল ইমেজ কম্পিউটার 200। তো আমাদের কাছে সবার প্রথমে যে অবজেক্ট আছে সেটার ভেতরে নেম এবং প্রাইস আমরা কম্পিউটার এবং 200 সেট করে পাঠাইছিলাম। তো আমরা যদি এখন একটু প্রোডাক্ট লিস্টের দিকেও ফিরে যাই, সেখানেও আমরা দেখব নেম অ্যাট্রিবিউট ছিল কম্পিউটার এবং প্রাইস অ্যাট্রিবিউট ছিল 200। তো আমরা অ্যাকচুয়ালি যখন কোনো একটা অ্যাট্রিবিউটকে আমাদের কম্পোনেন্টের ভেতরে প্রপস আকারে পাঠাইতেছি তখন সেটা আসলে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আকারে সেন্ড হইতেছে, এবং আমরা যখন প্যারামিটারে পাইতেছি তখন এই পুরো প্যারামিটারটাই আসলে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসাবে রূপান্তরিত হইতেছে। সো আমরা এখানে একটা কাজ করতে পারি আমাদের এই ফুল প্রসেসটাকে আর একটু ইজি করার জন্য। জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ডিস্ট্রাকচারিং, এবং ডিস্ট্রাকচারিং এর কাজ হচ্ছে যে আমরা চাইলে কোনো একটা অবজেক্টকে ভেঙে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলসের রূপ দিতে পারি। আমি এখানে লিখতে পারি কনস, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখবো নেম কমা প্রাইস। এই সেকেন্ড ব্র্যাকেটের পার হয়ে আমি ইকুয়ালস টু দিয়ে লিখবো এখানে প্রপস। এন্ড একটু ওয়েট করলে আমাদের এই এররটা চলে যাওয়ার কথা। এখানে সবকিছু ঠিকঠাক মতোই দেখবো, কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আমি চাইলে এখান থেকে প্রপস ডট নেমটাকে সরায়া দিয়া জাস্ট নেম দিতে পারি, অ্যান্ড আমরা তেমন কোনো এরর খাবো না, আমাদের সবকিছুই ঠিকঠাক মতো কাজ করার কথা। অ্যান্ড দেন আমি চাইলে এখান থেকে প্রপস ডট প্রাইসের বদলে শুধুমাত্র প্রাইসটাকে দিতে পারি, অ্যান্ড তাও সবকিছু ঠিকঠাক মতো কাজ করবে। অ্যান্ড বেশিরভাগ সময় ভাই আপনি এই ইন্সপেক্ট টুল যদি ওপেন করে রাখেন, এটা বিশাল বড় একটা ডিস্ট্রাকশনের মতো, যে আপনি যখন এটাকে ব্যবহার করতেছেন তখন রিঅ্যাক্ট থেকে হুদা
কারণে কিছু এরর আপনার দিকে চুইরা মারবে এবং সে সকল এরর আপনি দেখে ফিক্স করার চেষ্টা করতে পারেন এন্ড আপনি হয়তো বা ফিক্স করতে পারবেন, কিন্তু ইন দি এন্ড ওগুলার কোনো মিনিং থাকবে না। সো বেশিরভাগ সময় এই ইন্সপেক্ট টুলটা অফ করে রাখাটাই ভালো। আমরা এখানে খুব সুন্দরভাবে দেখলাম যে আমরা আমাদের প্রপস অবজেক্টটাকে তার অ্যাট্রিবিউটে ভাগ করে দিতে পারি। এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি এখানে নেম এবং প্রাইসের বদলে অন্য কোনো ভ্যারিয়েবল নিতে চাই তাহলে কি হবে। সো আমি এখানে নেমের ইটাকে সরাই দিলাম এবং আমি আমাদের এই JSX এর ভেতরে গিয়ে নেমের বদলে নেমটাকে দিয়ে দিলাম, দেখি কাজ করে কিনা এন্ড দেখবো যে এটা কাজ করে না। সো ডিস্ট্রাকচারিং হচ্ছে কোনো একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে তার অ্যাট্রিবিউটের ভ্যারিয়েবলে রূপান্তর করা। সো আমরা জানি যে আমাদের প্রপসের ভেতরে অ্যাট্রিবিউট থাকবে কি নেম এবং প্রাইস, এবং যেহেতু আমরা নেম এবং প্রাইসকে অ্যাট্রিবিউট আকারে পাইতেছি সেহেতু আমরা সেগুলাকে আলাদা আলাদা ভ্যারিয়েবলে রূপান্তর করতে পারি। কিসের মাধ্যমে? ডিস্ট্রাকচারিং এর মাধ্যমে। এবং ডিস্ট্রাকচার করার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং সেই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা আমাদের অ্যাট্রিবিউট গুলাকে সিরিয়ালি লিখে দিব। সো প্রথম অ্যাট্রিবিউট ছিল নেম এবং তারপরের অ্যাট্রিবিউট ছিল প্রাইস। এন্ড এখন আমাদের বারবার প্রপস ডট লেখার কোনো দরকার নাই। এন্ড আমরা এই সেম কাজটা চাইলে একেবারে ডাইরেক্টলি আমাদের প্যারামিটারের ভেতরে করতে পারি। কিভাবে করব? আমরা যেহেতু জানি যে আমাদের অ্যাট্রিবিউট কি হবে, সো আমি এই লাইনটাকে কমেন্ট আউট করে দিলাম এবং প্রপসের ভেতরে গিয়ে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। প্রপসের ভেতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি এবং এখানে আমি অ্যাট্রিবিউট গুলো লিখে দিব। সো নেম কমা প্রাইস দিয়ে দিলাম এন্ড সকল কিছু ঠিকঠাক মতোই কাজ করবে। সো ডিস্ট্রাকচারিং এর জন্য ভাইয়েরা আপনারা এই পদ্ধতিও ব্যবহার করতে পারেন যে প্রপস নিয়ে আসবেন প্যারামিটারের মাধ্যমে, দেন আপনারা দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবলকে নেবেন প্রপসের অ্যাট্রিবিউট গুলোকে ভ্যারিয়েবলে রূপান্তর করার জন্য। অথবা আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এইটা যে আমি ডাইরেক্ট একেবারে প্যারামিটারের ভেতরেই আমার প্রপসটাকে ডিস্ট্রাকচার করে দিব এন্ড সেখান থেকে আমি অ্যাট্রিবিউট গুলোকে নিয়ে নিব এবং নিয়ে নেওয়ার পর সেগুলোকে আমি ডাইরেক্ট ব্যবহার করতে পারি। আমার বারবার প্রপস লেখার দরকার নেই এবং আমার কোডটাও একটু ছোট হয়ে গেল। এখন এখান থেকে মুভ অন করার আগে আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, আমরা যে এখানে সেকেন্ড ব্র্যাকেটটাকে ব্যবহার করলাম, মানে রিটার্ন স্টেটমেন্টের ভেতরে যে HTML কোডগুলো ছিল অথবা JSX এলিমেন্টগুলো ছিল সেগুলোর ভেতরে আমি নেম এবং প্রাইসকে লেখার জন্য আবারও সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। এইখানেও কি ডিস্ট্রাকচারিং এর মতো কিছু হইতেছে কিনা? এই দুইটা জিনিস আলাদা। আপনি যখন রিটার্ন স্টেটমেন্টের ভেতরে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে কোনো একটা ভ্যারিয়েবলকে দিবেন তখন সেটাকে বলা হবে এক্সপ্রেশনস। আমরা যখন কোনো একটা রিয়েক্ট কম্পোনেন্টকে লিখি তখন সেই কম্পোনেন্ট অবশ্যই একটা JSX এলিমেন্টকে রিটার্ন করবে এবং JSX এর ভেতরে আমরা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট লিখতে পারি না। সো আমাদের অন্য আরেকটা ওয়ে লাগবে যার মাধ্যমে আমরা আমাদের এই JSX এর ভেতরে আমাদের কম্পোনেন্ট ভ্যারিয়েবলগুলোকে নিয়ে আসতে পারি। সো আমরা এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। এখানে ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট কোড লেখার কোনো ওয়ে নাই। সো এক্সপ্রেশনস এর কাজটা হচ্ছে যে এক্সপ্রেশন এমন কিছু জাভাস্ক্রিপ্টের জিনিসপাতি নিতে পারবে যেগুলো একটা ভ্যালুকে রিটার্ন করবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এক্সপ্রেশন সবসময় ওই রকম জাভাস্ক্রিপ্টের জিনিসপাতিগুলোকে নিতে পারবে যেগুলো একটা ভ্যালুকে রিটার্ন করবে। সো নেম এবং প্রাইস হচ্ছে একটা ভ্যারিয়েবল এবং এইটা সবসময় কোনো একটা ভ্যালুকে রিটার্ন করে। এই কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেমকে দিয়ে দিতে পারছি। কিন্তু এখন যদি আমি H4 এর নিচে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ফর লুপ লেখা শুরু করি তাহলে দেখবেন ফর এর নিচে সাথে সাথে একটা এরর চলে আসছে এবং রিয়েক্ট থেকে আমাকে এরর দেখা দিছে, কারণ ফর লুপ কোনো ভ্যালুকে রিটার্ন করে না, এটা একটা স্টেটমেন্ট। সো আমরা কোনোভাবেই আমাদের এই JSX এর ভেতরে কোনো স্টেটমেন্টকে লিখতে পারবো না অথবা কোনো কিওয়ার্ডকে দিতে পারবো না। আমরা এখানে এমন সব জাভাস্ক্রিপ্ট এলিমেন্টকেই ব্যবহার করতে পারবো যেগুলো একটা ভ্যালুকে রিটার্ন করবে, যেমন ফাংশনস, ক্লাসেস, ভ্যারিয়েবলস, অবজেক্টস এবং আলাদা আলাদা আরো কিছু মেথড আছে সেগুলো। সো আমরা সেভাবেই আসলে আমাদের এই ফুল প্রসেসটাকে চালানোর চেষ্টা করব এবং বিভিন্ন ওয়েতে দেখার চেষ্টা করব যে আমরা যে সকল ডিফিকাল্টি ফেস করতেছি এই সকল ফাংশন ক্রিয়েটের ক্ষেত্রে, ভ্যারিয়েবল নেওয়ার ক্ষেত্রে, সেগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। অ্যান্ড আমার মনে হয় আপনারা এক্সপ্রেশন এবং ডিস্ট্রাকচারিং এর ভেতরে পার্থক্যটা বুঝে গেছেন। আমরা যদি এখন একটু আমাদের মেইন ফুল প্রজেক্টের দিকে তাকাই এবং প্রোডাক্ট লিস্টে চলে যাই তাহলে দেখবো যে এখানে আমরা 4টা আইটেমকে তৈরি করছিলাম এবং 4টা আইটেমের জন্য আমরা নেম, প্রাইস আলাদা আলাদা করে সেট করছিলাম। তো
এগুলো আসলে ডাইনামিক হইতেছে না। অ্যান্ড এখন যদি আমরা একটু রিয়েলিস্টিকলি ভাবি, আমরা যখন একটা ওয়েবসাইটে দেখি তখন কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ভ্যালু পরিবর্তিত হইতে থাকে, অ্যান্ড এরকম ম্যানুয়ালি টাইপ করার কোনো ওয়েই নেই ওখানে। সো আমাদের এমন কোনো ওয়ে বের করতে হবে যেখানে আমরা আমাদের এই ম্যানুয়াল টাইপিং থেকে বাঁচতে পারবো, অ্যান্ড সেটাই একটু আমরা দেখার চেষ্টা করি। অ্যান্ড আমরা ধীরে ধীরে দেখবো এর পরের ভিডিওটাও আমি এগুলো নিয়ে আর একটু এক্সট্রা প্যাচাল পারবো। সো আমরা এখন আমাদের এই রেন্ডারিংটাকে একটু ডাইনামিক করার চেষ্টা করব, একটু বেশি না, অলরাইট? তো বেশি না, জাস্ট একটু ডাইনামিক করার চেষ্টা করব। তো আমি এখানে কনস্ট প্রোডাক্ট 1 নামে একটা অবজেক্টকে তৈরি করব। যেহেতু আমরা জানি যে আমাদের নেম এবং প্রাইস ইভেনচুয়ালি একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের রূপ নেবে, সেহেতু আমরা ডাইরেক্ট একটা অবজেক্টই লিখতে পারি, তাই না? সো আমি এখানে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নিয়ে নিব কনস্ট প্রোডাক্ট 1 নামে, এবং এটার ভেতরে আমি নেমটাকে সেট করে দিব। যেমন এখানে নেম সেট করতে পারি কম্পিউটার, অ্যান্ড দেন আমি একটা প্রাইসও সেট করে দিব, যেটা আমি এখানে সেট করে দিতে পারি 200। অ্যান্ড 200 যেহেতু সেট হয়ে গেছে, এখন আমি আমাদের এই প্রথম প্রোডাক্টসে কম্পিউটার এবং 200-এর বদলে আমাদের এই অবজেক্টটাকে ব্যবহার করব। সো আমি এখানে নেম কম্পিউটারকে কেটে দিলাম, যেহেতু এটা একটা JSX এলিমেন্ট এবং কম্পোনেন্ট, সেহেতু আমাদেরকে অবশ্যই এক্সপ্রেশন ব্যবহার করতে হবে, কারণ আমরা বাইরের একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে ব্যবহার করতেছি। অ্যান্ড এখানে আমরা এক্সপ্রেশনের ভেতরে টাইপ করতে পারি প্রোডাক্ট, অ্যান্ড আমি বানানে ভুল করছি, সো প্রোডাক্ট 1 ডট নেম। অ্যান্ড আমি প্রাইসের ক্ষেত্রেও সেম কাজটাকে করতে পারি। সো আমি এখানে এক্সপ্রেশন ব্যবহার করব, তারপর আমি লিখবো এখানে প্রোডাক্ট 1 ডট প্রাইস, এবং আমি উপরে বানানে ভুল করছি, সো প্রোডিক্ট লিখছি, ভেরি নাইস। অ্যান্ড আমরা নেম এবং প্রাইসটাকে সেট করে দিলাম, সকল কিছু ঠিকঠাক মতো কাজ করার কথা। তো আমার এখানে 4টা প্রোডাক্ট আছে, আমি এখানে 3-4টার মতো আলাদা আলাদা প্রোডাক্টকে তৈরি করে নিব যেন আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। সো আমি এখানে 3টা প্রোডাক্টকে নিয়ে নিলাম। আমি এই প্রোডাক্টের প্রোডাক্ট নেমগুলোকে একটু চেঞ্জ করে দিব, 2 এবং 3 করে দিলাম। প্রোডাক্টের নেমগুলোকে একটু চেঞ্জ করে দিব এখান থেকে, জাস্ট কপি পেস্ট মারতাছি ভাইয়ারা। সো আমি ল্যাপটপ এবং 300-কে এখান থেকে নিয়ে নিব, জাস্ট কপি এবং এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন আমি স্মার্টফোন এবং 150টাকেও এখান থেকে কপি করে নিব। সো আমি এখানে পেস্ট করে দিলাম, এটাকে একটু ফিক্স করে নিতে হবে কোটেশনটাকে। অ্যান্ড দেন আমি প্রাইসটাকেও একটু এখান থেকে কপি করে নিব। সবকিছু আমি এখান থেকে কপি করতেছি ভাই, প্রোগ্রামার হলে ভাই আপনার এই কপি পেস্ট মারার স্কিলটা খুব জরুরি। অ্যান্ড আমি এখানে 3টা প্রোডাক্টকে নিছি, অ্যান্ড এই 3টা প্রোডাক্টকে এখন আমার সেট করতে হবে। সো অবশ্যই ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। অ্যান্ড আমরা এখানে প্রোডাক্ট 2 এবং প্রোডাক্ট 3 আকারে যে কোনোটাতে বসায় দিতে পারি। সো আর লাস্টেরটাকে আমি আপাতত কাইটা দিব, আমার কাছে 3টা প্রোডাক্ট যেহেতু আমি তৈরি করছি সেগুলোকেই ব্যবহার করার চেষ্টা করব। সো সেম ওয়েতে জাস্ট আমরা এক্সপ্রেশন ব্যবহার করব এবং এখানে টাইপ করব প্রোডাক্ট 2 ডট নেম, অ্যান্ড দেন প্রাইসে গিয়ে আমরা সেম ওয়েতে এক্সপ্রেশন ব্যবহার করব, লিখবো এখানে প্রোডাক্ট 2 ডট প্রাইস, অ্যান্ড দেন আমি এখানেও নেম ট্যাবলেটের বদলে আমরা এক্সপ্রেশনকে ব্যবহার করে দিব, এখানে লিখবো প্রোডাক্ট 3 ডট নেম, অ্যান্ড ফাইনালি আমরা প্রাইসের ক্ষেত্রেও লিখতে পারি প্রোডাক্ট 3 ডট প্রাইস। অ্যান্ড সবকিছু আগের মতোই কাজ করার কথা এবং কোনো এরর না দেখানোই উচিত। এবং আমার এখানে কনসোলে একটা এরর দেখাইতেছে, সরি টার্মিনালে, ওকে আমি এটা হয়তো আগে দেখি নাই। আমার app.js এ গেলে এই যে এখানে আমি প্রোডাক্টসটাকে ইম্পোর্ট করছিলাম, এটাকে আমি ইউজ করিনি, সো আমি এটাকে কমেন্ট আউট করে দিতে পারি, কোনো দরকার নাই। অ্যান্ড আমি যদি এখন প্রোডাক্ট লিস্ট.js এ ফিরে আসি, সকল কিছু ধরতে গেলে আগের মতোই কাজ করতেছি, কিন্তু আমাদের কোডটা একটু বাইরে গেছে অ্যাকচুয়ালি। সো এই প্রসেসটা একটু রিডান্ডেন্ট হইতে পারে যে আমরা রিপিটেডলি একই কাজ করতেছি, কিন্তু এটার একটা বিশাল বড় উপকারিতা আছে এবং আমরা আসলে অ্যাকচুয়ালি দেখতে পারতেছি যে এখানে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে এবং আমরা চাইলে এভাবে করতে পারি। কিন্তু আমরা এখানে একটা চিট কোড ব্যবহার করব। আমরা প্রোডাক্ট 3 এর ক্ষেত্রে সবকিছু রিমুভ করে দিলাম, আমি এখানে লিখবো একটা এক্সপ্রেশন, তারপর এক্সপ্রেশনের ভেতরে দিব আমি 3টা ডট এবং এটাকে বলা হয় স্প্রেড অপারেটর। আমি স্প্রেড অপারেটর নিয়ে এখনই কথা বলতেছি এবং যেহেতু আমরা 3 নাম্বার প্রোডাক্টে আছি সেহেতু স্প্রেড অপারেটরের পর আমি প্রোডাক্ট 3টাকে দিয়ে দিলাম। অ্যান্ড একটু ওয়েট করলে দেখবো সব কিছু ঠিক মতো কাজ করতেছে, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। এখন এখানে কি হইতেছে, জাভাস্ক্রিপ্টের অ্যাগেন আমরা ভানিলা জাভাস্ক্রিপ্টের কথাবার্তা বলতেছি। জাভাস্ক্রিপ্টে ES6 মডিউলের ক্ষেত্রে আমরা বর্তমানে স্প্রেড অপারেটরকে ব্যবহার করতে পারি। স্প্রেড অপারেটরটা মেইনলি হচ্ছে কোনো একটা ইটারেবলকে, যেমন অ্যারে
এবং অবজেক্টস এই সকল জিনিসকে স্প্রেড করতে ব্যবহৃত হয় অথবা কপি করতে ব্যবহৃত হয়। এখন স্প্রেডিং জিনিসটা কি সেটা যদি আপনাদেরকে একটু বুঝাইতে হয় সেহেতু আমাকে আবার ইন্সপেক্ট টুলে আসতে হবে এবং ইন্সপেক্টে আসার পর আমি কনসোলে চলে যাব। আমার মনে হইতেছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি এখানে একটা অ্যারে নেওয়ার চেষ্টা করব, জাস্ট আর কিছু না। সো কনস্ট ইজ অ্যারে ইজ ইকুয়ালস টু আমি 1 2 3 4 5 কে নিয়ে নিলাম। তারপর আমি এখানে জাস্ট লগ করার চেষ্টা করব। তো আমি যদি এখানে লিখি কনসোল ডট লগ অ্যান্ড তারপর আমি অ্যারেটাকে দিয়ে দিই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে অ্যারেটা একেবারে ডাইরেক্ট অ্যারে আকারে প্রিন্ট হয়েছে, যেটার একটা টাইপ হচ্ছে অ্যারে 0। অ্যান্ড আমি এখন যদি কনসোল ডট লগ করি স্প্রেড অপারেটর দিয়ে আমাদের অ্যারেটাকে, সো এখানে আমি 3টা ডট দিয়ে দিলাম এবং তারপর আমি অ্যারেটাকে এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এখন এন্টার প্রেস করলে দেখব যে এটা কোনো অ্যারে টাইপ আকারে প্রিন্ট হয় নাই। এখানে আমাদের অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা আকারে প্রিন্ট হয়েছে। সো আমরা যখন একটা স্প্রেড অপারেটরকে ব্যবহার করি, এটা আসলে আমাদের কোনো একটা অ্যারে অথবা অবজেক্টকে স্প্রেড করে দেয় এবং স্প্রেড করার মিনিং হচ্ছে একটা কপি তৈরি করে যেটা পরবর্তীতে যেটা সরাসরি প্রিন্ট করা যায়। অ্যান্ড আমরা আসলে এই স্প্রেড অপারেটরটাকে অনেক বেশি ব্যবহার করব। আসলে অ্যাকচুয়ালি স্প্রেড অপারেটরের কাজ হচ্ছে যে এটা কোনো একটা অ্যারেকে কপি করতে অথবা অবজেক্টকে কপি করতে সাহায্য করে, কিন্তু এখানে আমরা এই স্প্রেড অপারেটরটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করব। তো আমরা যখন এখানে প্রোডাক্ট 3 এর ক্ষেত্রে স্প্রেড অপারেটরটা ব্যবহার করতেছি, তখন অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্ট 3 এর নেম এবং প্রাইসটা আমাদের প্রোডাক্টসের অ্যাট্রিবিউট আকারে পাস হয়ে যেতেছে। সো নেইমের ক্ষেত্রে স্মার্টফোন এবং প্রাইসের ক্ষেত্রে 150 অটোমেটিক্যালি আমাদের এখানে অ্যাট্রিবিউট আকারে পাস হইতেছে, যেটা আমাদের অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে নিজে থেকে টাইপ করতে হইতেছিল। সো যেহেতু আমরা প্রোডাক্ট 3 এর ক্ষেত্রে এই কাজটা করতে পারছি, সেহেতু প্রোডাক্ট 2 এবং প্রোডাক্ট 1 এর ক্ষেত্রেও সেম কাজটা করতে পারবো। তো আমি এখানে লিখবো 3টা ডট প্রোডাক্ট 2 অ্যান্ড একটু ওয়েট করলে দেখবো রিলোড হবে এবং দেখতেছি কোনো চেঞ্জেস হয় নাই। অ্যান্ড দেন আমি এখানে নেইমের ক্ষেত্রে লিখতে পারি ডট 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 প্রোডাক্ট 1 অ্যান্ড একটু যদি ওয়েট করি তাহলে দেখব যে আমাদের স্ক্রিনে এখনো কোনো সমস্যা হয় নাই, কারণ সকল কিছু ঠিকভাবে চলতেছে। দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য স্প্রেড অপারেটর। আমরা অনেক বেশি স্প্রেড অপারেটর ব্যবহার করবো এবং আস্তে আস্তে আমরা এগুলোকে আরো ভালোভাবে শিখতে পারবো আমার মনে হয়। অ্যান্ড এখন যদি আপনারা একটু দেখেন, আমরা আর আমাদের কোডে হাত দিব না কোনো এডিটিং করার জন্য। সো আমরা আমাদের সরাসরি প্রোডাক্টসে চলে আসতে পারি এবং প্রোডাক্ট 1 এর ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি 169 এবং আমরা এখানে দেখতে পারবো যে আমাদের স্ক্রিনেও 169 ভ্যালুটা শো করতেছে। আমি এখানে ল্যাপটপের বদলে অন্য আরেকটা প্রোডাক্টকে লিখতে পারি, যেমনটা আমি এখানে দিয়ে দিলাম Ryzen 5 সামথিং লাইক দ্যাট। অ্যান্ড আমরা দেখবো যে ল্যাপটপের বদলে সরাসরি এখানে Ryzen 5 শো করতেছে। অ্যান্ড আমার মনে হয় আজকের ভিডিওটা এখানেই স্টপ করা ভালো হবে। অ্যান্ড ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে এবং আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, কারণ ভাই সকাল সকাল উঠে ভিডিও বানানোর মজাই আলাদা, বুঝলেন? সকালে একেবারে মাতালের মতো পুরো থাকি অ্যান্ড ভিডিও করার সময় উল্টাপাল্টা কথা না কইলেই হয় না, ভিডিও হুতেই লম্বা হয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে দেখা হবে।